একজন মহিলা অফিসার আসলো, একটু বয়স্ক, উনি একটু সিনিয়র অফিসার সম্ভবত, আর যে ইয়াং ছেলেটা ছিল জুনিয়র অফিসার। আরও 3-4 জন আসলো, 5-6 জন মিলে আমাকে একদম ইন্টারোগেশন যেটা বলে, আমার একটা বাংলাদেশ লাগতেছে। বাংলাদেশ সরকারি যে কোয়ার্টারগুলো থাকে ওই টাইপের একটা ফিলিংস পাইতেছে এখানে। পানির পিপাসা লাগছে প্রচন্ড। এখন আমার কাছে কোনো ইউক্রেনের মুদ্রা নাই। ট্রেন স্টেশনে জাস্ট ট্রেনগুলো দেখার জন্য আসলাম। দেখেন কত সুন্দর চারিদিকে পাহাড়, আর এই হলো ট্রেনটাও খুব সুন্দর। আমার কাছে মনে হয় রোমানিয়ার থেকে একটু সুন্দর আছে ওদের ট্রেন দেখতে। এগুলোকে একবার প্র্যাকটিস করো। হ্যালো গাইজ, হ্যালো, হাউ আর ইউ? স্পিক রোমানিস তাই? রোমানিয়া মানুষজন খুবই ফ্রেন্ডলি, বাচ্চা শিশু বড় সবাই খুবই ফ্রেন্ডলি, এবং সবাই এমনভাবে থাকাচ্ছে যেন তারা কখনো কালা মানুষ দেখে নেই আর কি। পরে বলতেছে ইউক্রেন কেন? আমি বলছি ইউক্রেনের ওই শহরে রাকিভ নামের শহর আছে, ওইখানে যাবো। বলছি ওই শহরে কী কাজ? ওই শহরে ইউক্রেনিয়া সাও রোমানিয়া স্পিক লিম্বা সে ইউক্রেনিয়া। ও ইংলিশ জানো? আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন রোমানিয়ার মারামুরেশ যে ডিস্ট্রিক্ট, তার দ্বিতীয় বৃহত্তম শহর সিগেতু মারমাতেই, যে বর্ডার টাউন ওইখানে। তো এখন আমি যাচ্ছি বর্ডারের দিকে, ইউক্রেনের বর্ডারের দিকে। একদম বর্ডারে চলে আসছে। এখানে ইমিগ্রেশন দেখতেছেন। এখন ইমিগ্রেশন যাচ্ছে, এখানে ক্যামেরা করে আসলে নিষেধ। রোমানিয়ার ইমিগ্রেশন থেকে আমাকে ছেড়ে দিল, আধা ঘন্টা দাঁড় করে রাখছে। একটু কনফিউজ ছিল, ভিসা সব চেক করলো, তারপর বলে ইউ ক্যান গো। তারপরে প্রথমবারের মতো যাচ্ছে কিনা, লাস্টের দিক দিয়ে ফ্রেন্ড ছিল, প্রথমে একটু কনফিউজ ছিল, পরে দেখলাম যে খুবই ওয়েলকামিং। ঠিক আছে, সাবধানে যাও, সাবধানে আসো। দেখেন এখানে পুরো কাঠের ব্রিজ, যেখান দিয়ে বেশিরভাগ লোক দেখলাম যে সাইকেল দিয়ে যাচ্ছে, গাড়ি খুব রেয়ারলি আসতেছে। এই হলো তিশা নদী। ফ্রেন্ডলি ছিল ইমিগ্রেশন। আর ইউ ক্যান সাইডে যায়, দেখি কি অবস্থা। সুন্দর পরিবেশ। ব্রিজের যে অবস্থা, ভাঙে ভেঙে পড়বো এরকম অবস্থা, নরবরে আর কি। অনেক পুরাতন ব্রিজ নাকি এটা। স্টাম্প দিয়ে দিছে, আর হলো জিজ্ঞেস করলো যে কই যাবো, কতদিন থাকবো, বা ফার্স্ট টাইম যাইতেছে কিনা, আর অফিস কোন জায়গায়, বেসিক কোশ্চেন। তবে ওয়েট করেছে, আমার মনে একটু কনফিউজ ছিল, ওরা একটু চেক টেক করলো ভিসা টিসা, কারণ এখানে ভিসা নিয়ে আসে লোকজন খুবই কম, কারণ ইউরোপিয়ানদের ভিসা লাগে না ইউক্রেন যাইতে, এই কারণে আর কি। হঠাৎ ইউক্রেন সাইডে চলে আসছে। উপরে দেখলাম যে হেলিকপ্টার যেতেছে। হেলিকপ্টার থেকে আমার তো অনেক ভয় লেগে গেছে, উপর থেকে আবার বোমাটা ফেলা কেন। পরে দেখলাম যে প্লেনের উপর ইউক্রেনের পতাকা লাগানো, মানে পতাকা রং লাগানো, তখন সৌন্দর্যটা দূর হয়ে গেল। ওয়েলকাম টু ইউক্রেন। বহু সাধনার পরে ইউক্রেনে এসে ঢুকলাম বন্ধুরা। বলতেছি বহুত গল্প আছে বলার, একটু ওয়েট করেন। জাস্ট ইমিগ্রেশন পার হয়ে আসলাম। এখানে দেখেন কাঁটাতারের বেড়া, চারিদিকে কঠোর সিস্টেম এখানে, যাতে এখানে কেউ ক্রস করে না যেতে পারে। তো এখানে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, বলছে ট্যাক্সি লাগবে কিনা, টাকা চেঞ্জ করা লাগবে কিনা। আমি বললাম যে আমি ডলার চেঞ্জ করবো। বলতেছে যে কত ডলার। আমি বললাম না, আমি সামনে গিয়ে ওই এক্সচেঞ্জের অফিস থেকে করবো, তো ওদের কাছ থেকে করবো না। সামনেই আমি ম্যাপে যা দেখলাম যে 1 কিলো বা 1 কিলো হাঁটলে ওইখানে হলো মানে এক্সচেঞ্জের দোকান আছে, বা ছোটো একটা সিটি আছে ওইখানে। বর্ডার ক্রস করার পরে 2-3টা দোকান দেখলাম, আর এখানে হলো বেশিরভাগ ফুলের দোকান। আমি হাঁটতেছি। যে ঘটনাটা হইলো, এখানে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আর কি। তো বর্ডারের ওইদিকে দেখলাম রোমানিয়ান সাইডের যে মানুষগুলো এখানকার একটু ভিন্ন, এদের কালার। এরা রোমানিয়ার অন্যান্য শহরে যেরকম দেখতে, এই জায়গায় মানুষজনের যে কালার একটু ভিন্ন। সম্ভবত এটা ইউক্রেনের বর্ডারের জন্য। ইউক্রেনের মানুষজন একটু মানে বেশি হোয়াইট নর্মালি। তো এই রোমানিয়ার সাইডেও সেম, বুকারের সাইডের বা রোমানিয়ার অন্য সাইডের লোকগুলা যেমন কালার, এই জায়গার মানুষগুলো একটু ভিন্ন দেখলাম। তারপর বর্ডার ক্রস করতেছে, এখানে দেখলাম যে বর্ডারে এখানে সিরিয়াল, অনেক বড় সিরিয়াল, বেশিরভাগ লোকই পায়ে হেঁটে যেতেছে অথবা সাইকেল দিয়ে যেতেছে। তো এরা দেখলাম যে অনেক ইউক্রেনের পাসপোর্ট, অনেক রোমানিয়ান পাসপোর্ট, সবাই রোমানিয়ান ভাষায় কথা বলতেছে। যা বুঝলাম যে এখানে ইউক্রেনিয়ানরাও রোমানিয়ান ভাষায় কথা বলে। ওইখানে অনেকক্ষণ সিরিয়াল ধরার পরে
দেখলাম এখানে এক অফিসার সবার কাছে একটা টিকিট দিতেছে, ওই টিকিটে সবার পাসপোর্ট নম্বর লেখে আর তারপরে হলো ছাড়তেছে আর কি, যাতে ওই ইমিগ্রেশনে যে মেইন ইমিগ্রেশন ওখানে জানে ভিড় যাতে না হয় বেশি, ওইখানে 5-10 জন এইভাবে ছাড়তেছে, তারপরে ওইখানে ইমিগ্রেশন যাচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমার সামনে 2-3টা গাড়ি ছিল, তো একটু লেট হতেছিল, পরে আমাকে টিকিট দিয়ে ছাড়লো, টিকিটের ভিতরে পাসপোর্টের নাম্বার লিখে দিল। তারপরে ইমিগ্রেশনে আসলাম। ইমিগ্রেশনে আসার পর যেই অফিসারটা ছিল ফ্রেন্ডলি ছিল, জিজ্ঞেস করলো যে কোথায় যাব, ভিসা চেক করলো, ভিসা নিয়ে তার মনে অনেক সন্দেহ। আমার একটা সেনজেন ভিসা ছিল, ভিসাটার উপরেও হাত দিয়ে অনেক নাড়াচাড়া করলো। তারপরে যে ইউক্রেনের ভিসা ওইটাতে অনেক নাড়াচাড়া করতেছে, মানে ভিসার অরিজিনাল কিনা সেটা বোঝার চেষ্টা করতেছে আঙ্গুল দিয়ে। তো কিছুক্ষণ পর বলো তুমি একটু দাঁড়াও, তো দাঁড়াইতে বললে ও হইলো, দেখলাম যে আমার পিছনে যে লোকগুলো আছে ওদের পাসপোর্ট নেওয়া শুরু করলো, বলতেছে তো ওদিকে দাঁড়াও। তো এরকম করে আধা ঘন্টা দাঁড়া থাকলাম। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম যে আমি কি দাঁড়া থাকবো, বলছে আর একটু দাঁড়াও। তারপর আরও 2-3 জনের পাসপোর্ট নিয়ে ওদেরকে দ্রুত বিদায় করে তারপরে বললো যে পিছন দিকে আসো। পিছন দিকে ডেকে নিয়ে গেলো, ডেকে নিয়ে ভিতরে নিয়ে একটা জায়গায় বসতে বললো। অনেকক্ষণ বসে থাকার পরে একটা একটা ছেলে আসলো, সম্ভবত ইংলিশ জানে একটু বেটার, এই জন্য ওরে পাঠাইছে। ও আইসেও বিভিন্ন কোশ্চেন করা শুরু করলো, কেন কেমন যাচ্ছি, কোথায় কাজ করি। একটু পরেও আমার মানে ফোন নিয়ে মানে সব দেখা শুরু করলো। আমার হোটেল বুকিং যেখানে করছি ওইখানে ফোন দিয়ে ওর কাছ থেকে কি জিজ্ঞেস করলো, আমার নামে কোনো বুকিং আছে না, সম্ভবত এটা চেক করছে। তারপর বলে ব্যাংকে কয় টাকা আছে, তারপর নগদ কয় টাকা আছে। ব্যাংকের কথা বলার পর মানে প্রথমে বলছে আমার কার্ডে আছে, তো বলতেছে তোমার অনলাইন ব্যাংকে ঢোকো। তো অনলাইন ব্যাংকে ঢুকলাম, ওইখানে ঢুকে টাকা দেখলো, দেখে বলতেছে এটা ডলারে কত আসে সেটাও জানে না আর কি। ডলারে বললাম কত, পার্সোনাল জিনিসপত্র ফোনের ওয়েবসাইটে, তারপর ছবি এগুলোর ভিতরে ঢোকা শুরু করে দিয়েছে। তো খুব বিব্রতকর লাগছে, কিন্তু ফ্রেন্ডলি ছিল, মানে আচার আচরণ খুব ভদ্র ছিল। এবং ওটার জন্য আবার একটু পরপরই আবার মেসেজ লেখা, মানে ও ছেলে যা বুঝলাম যে ইংলিশ টুকটাক জানে, আর 2-1টা শব্দ বুঝতেছে না, বেশিরভাগ শব্দই বোঝে না। পরে ও ট্রান্সলেট করতেছিল আর কি, একবার ট্রান্সলেট করে বলতেছে যে আসলে এটা আমাদের রুলস, এই কারণে আমরা একটু বেশি কঠোর করে চেক করতেছি। এটা ছিল বাহিরে বসেছিলাম আমি। তারপর একটা রুমের ভিতরে ঢুকাইলো, রুমের ভিতরে ঢোকানোর পরে কিছুক্ষণ বসে থাকার পরে একজন মহিলা অফিসার আসলো, একটু বয়স্ক, উনি একটু সিনিয়র অফিসার সম্ভবত। আর যে ছেলেটা ছিল জুনিয়র অফিসার। আরও 3-4 জন আসলো, 500 জন মিলে আমাকে একদম ইন্টারোগেশন যেটা বলে, বিভিন্ন ধরনের কোশ্চেন। তো ছেলেটা ইংলিশটা মোটামুটি বুঝতেছিল, আর ওরা কেউ ইংলিশ বুঝতেছিল না। ওরা হলো 2-1টা লাইন বুঝতেছিল, আর যে মহিলাটা যে অফিসার সিনিয়র অফিসার উনি এক লাইনও ইংলিশ বোঝে না। ওই ছেলেটা আমার জিজ্ঞেস করে, তারপরে না বুঝলে আবার ট্রান্সলেট করে, আবার ওই মহিলাটারে আবার বলে, এইভাবে চলতেছিল। তো এইরকম অবস্থা। তারপরে ও আবার বলতেছে তোমার অ্যাকাউন্টে যে টাকা এটা কি কারেন্সি, আমি বললাম এটা রোন বা লিউ। বলে আবার দেখো, আবার ব্যাংকে ঢুকলো। পরে বলতেছে ইউক্রেন কেন, আমি বলতেছি ইউক্রেনের ওই শহরে রাকিব নামের একটা শহর আছে, ওইখানে যাবো। বলছে ওই শহরে কী কাজ, ওই শহরে স্পেসিফিক কোন জায়গায় যাবো, আমি বললাম যে ওই শহরে যাবো, ঘুরবো, আসলে দেখবো ওই জায়গা শহরটা অনেক সুন্দর। বলছে ওই শহরে কী আছে, মানে বারবার একই কোশ্চেন। আমি বললাম যে শহরে পাহাড়ি একটা অঞ্চল। তো বুঝতেছি না, ওরা বারবারই কোশ্চেন করতেছে কেন এই শহর, কেন ইউক্রেন, মানে আপনি জানেন না দেশে এখানে যুদ্ধ চলতেছে, সেই বিভিন্ন ধরনের কোশ্চেন। পরে বলছে এরাই কোথাও ঘুরতেছে, আমি বললাম যে অনেক দেশে আমি ঘুরছি। তো বলে ছবি দেখো, তো ছবি দেখাইলাম। তারপর আস্তে আস্তে কনভিন্স হওয়া শুরু করলো। তারপরে বলছে ওকে বলার পর আমি ভাবলাম যে সমস্যা এখানে সমাপ্ত। তারপরে আবার বসে থাকতে বললো। একটু পরে ওই মহিলা বললো আমার সাথে চলো, দোতলা নিয়ে গেলো। দোতলা একটা রুমে নিয়ে দেখলাম যে ওখানে কম্পিউটার আছে 2টা, আর ওখানে ছবি তোলার জায়গা, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জায়গা। তো ভাবলাম যে সব ওকে। একটু পরে কম্পিউটারের ভিতরে আরও ইন্টারেস্টিং কাহিনী, কম্পিউটারের যে সফটওয়্যার এগুলো একটাও ঠিক মতো চলে না, মানে অনেকদিন সম্ভবত যারা ইউরোপীয় ইউনিয়ন বা এইসব যারা লোকজন এদের জন্য এত জটিলতা নেই, কিন্তু আমাদের মতো কিছু দেশের জন্য আর কি এটা হলো আপনার এই সফটওয়্যারগুলোতে ঢুকে আপনার অনেক কিছু লিখতে হয়। মানে এক ধরে আমার নাম, আমার বার্থডে, মানে পাসপোর্ট দেখে সব লেখা লাগে, কই যেতেছি কী করতেছি, একদম প্যারাগ্রাফ লেখা লাগে। তো প্যারাগ্রাফ লিখতে যায় এর ভিতরে একটা ভুল করে পুরা ইয়ে হয়ে গেছে। আগে আরেকটা কাহিনী করলি, ওরা যে সফটওয়্যার ইউজ করতেছিল, সফটওয়্যারটা কাজ করতেছিল না। পরে মহিলা আরেকজন এটা কেনেছে, ওইলো এক্সপার্ট, আইটি এক্সপার্ট। তো ওইলো আবার চেক করলো সফটওয়্যার, ও কাজ করতেছে না। পরে পেন ড্রাইভ দেয় নাকি, ঢুকে আবার চেক করলো, তো রিফ্রেশ দিতেছে, বারবার কাজ হইতেছে না। মানে সব পুরানো সময়ের আর কি, উইন্ডোজ 7-এর ভিতরে এরা ইউজ করে না অনেকদিন আর কি, বুঝতে পারলাম। তো এই জন্য বারবার ভুল করতেছিল। যখন সফটওয়্যার সেটি ঠিক হলো, তারপরে ওই মহিলা একটা চশমা পইরা, তারপর কাগজ নিয়ে বসে আমার পাসপোর্ট থেকে নাম, জন্ম তারিখ সব বসে লিখতেছিল, অনেক সময় নিয়ে। লেখার পরে ওই ছেলেটা আবার আসলো, ছেলেটা আইসা বলতেছে তোমাকে কিছু ইন্টারভিউ নেওয়া হবে, তোমার আমি কিছু কোশ্চেন দিতেছি, আমি যা কোশ্চেন করছি আগে আরও কিছু কোশ্চেন দিতেছি, এগুলোকে একবার প্র্যাকটিস করো। হ্যালো গাইজ, হ্যালো, হাউ আর ইউ? স্পিক রোমানিস্টা, Romania? Romania speak? Ce faci? Nimic. Ucraina sau Romania? Speak. Limba? Și România. Și Ucraina. Și Ucraina. Oh.
Inglesa nu? Nu. Oh, eu este inglesa. România puțin. Trebuie este autobuz, autogara unde? Автобус? Aha. Cum девятиэтажки. Stânga? Dreapta? Da, aici dincolo, puteți la un magazin și puteți peste magazin, mereți drept și nalevo, как сказать по-русски. Astăzi merge autobuz? Astăzi? Știe? Nu știe. Și sunt unde ATB. Eu pleacă la Rachiv. Știe Rachiv? Rachiv? Aha. Nu știu. Da, asta e departe. 100 de kilometri, poate. 200. 40 de kilometri. Așa orice. Aha, așa ceva. Ok, vedem. Mulțumesc mult de tot. Ce? Să fie sănătoși. Mulți ani. La multe ani. Ok. Mulțumesc pentru ajutor. Goodbye. যাই হোক, তো এখানে ইয়াং ছেলেটা এসে আমাকে এগুলো শিখিয়ে দিল। শিখিয়ে দেওয়ার পরে আর আরেকটা পাশে আরেকটা কম্পিউটার ছিল, ওটার ভিতরে ঢুকলো। দা ওই কম্পিউটারে ঢোকার পরে ওটার ভিতরে দেখলাম আমার পাসপোর্ট দেওয়া ঢোকালো। ঢোকানোর পরে একটা লাইভ কনভারসেশন আসলো, ওইখানে আমাকে ওই কোশ্চেনগুলো করা হইতেছে আর ওগুলো রেকর্ড করা হইতেছে। ওই যে ছেলেগুলো আমার যা শিখে দিচ্ছে, কোথায় যাবো, কতদিন থাকবো, জন্ম তারিখ, আমার নাম। তো ওই মহিলা ইউক্রেনিয়ান ভাষায় বলতেছিল আর ওই ছেলেটা আমাকে মোবাইল দেখে দেখে ইংলিশে বলতেছিল আর আমি ওটা অ্যান্সার দিতেছিলাম। বেসিক কোশ্চেনই, কোন শহরে যাবো, কেন ইউক্রেন, কেন ফার্স্ট টাইম আসছে না সেকেন্ড টাইম, এইগুলো জিজ্ঞেস করলো আর কি। তো এগুলো সব রেকর্ড করার পর সাকসেস আর কি। ওটা সাকসেস হওয়ার পর ওরা খুব খুশি, কারণ পুরো 2-3 ঘন্টা ধরে আমার পিছনে এই 4-5 অফিসার বসেছিল আমার জন্য। হাফ ছেড়ে বাঁচলো। তো কেউ রাগ দেখেনি, শুধু মহিলাও দেখতাম মাঝে মাঝে এক্সপ্রেশন বলতেছে, একটু মানে অসুস্থ ফিল করতেছে, বিরক্ত হইতেছে একটু। এছাড়া প্রত্যেকটা ছেলেই কোঅপারেটিভ করছে। এর কাজের ফাঁকে কম্পিউটারে একটু স্লো কাজ করছিল। মহিলা বলছে আমি একটু স্মোক করে আসি, মহিলাও বাইরে চলে গেলো, স্মোক করে এসে আবার কাজ শুরু করলো। তবে ফ্রেন্ড ছিল আর সর্বোচ্চ হেল্প করছে। তারপরে যেই অফিসারটা এই যে নিচে ছিল, যে একদম ইমিগ্রেশনে কাজ করতেছিল, ও এসে আমার পাসপোর্ট নিয়ে গেলো, বলো যে ওকে সাকসেস হয়েছে। মানে বিষয় হলো এখানে কিছু কিছু দেশের জন্য ওরা হলো এরকম প্রসেস। আর ওই ছেলেটা আমার বারবার বলতেছিল যে আসলে আমাদের কিছু করার নেই, কিছু কিছু ন্যাশনালিটির জন্য আমাদের প্রসেসগুলো একটু জটিল। আর আমার ভিসাটা হয়েছিল এখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাকসেস হয়ে, এটার জন্য প্রায় 1 থেকে 1.5 মাস সময় নিয়েছে ওরা। লোকাল মিনিস্ট্রি থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তারপরে অ্যাম্বাসি থেকে ভিসা দেওয়া হয়েছে। এটা বিভিন্ন কারণ আছে। এক হলো যুদ্ধ চলতেছে, তারপরে হলো সার্বিক অবস্থা, নিরাপত্তা। ওরা হলো একটা হলো আমার নিরাপত্তার কথা ভাবছে, ওরা হলো আমাদের দেশের নিরাপত্তার কথা ভাবছে। কারণ আমি কি জন্য আসছি, কি আসে বিষয় জানি না, ওদের কি নিয়ে শখ হয়েছে এত দেশ থাকতে এখানে কেন বা কি আসে বিষয়। এটা তো টুরিস্ট কান্ট্রি, অনেক কিছু দেখার আছে ওখানে অবশ্যই। কিন্তু এখন যে সার্বিক সিচুয়েশন, দেশের যে অবস্থা রানিং, যেখানে যুদ্ধ চলতেছে, হাঁটতে হাঁটতে এরকম একটা স্মল সিটিতে আসলাম। ওদের জিজ্ঞেস করলাম বাস কই পাওয়া যায়, বাস খুঁজতেছি আমি এখন। পানি পিপাসা লাগছে প্রচণ্ড। এখন আমার কাছে কোনো ইউক্রেনের মুদ্রা নেই, তবে চেষ্টা করি দেখি যেখানে কোনো মানি এক্সচেঞ্জ করার কোনো ব্যবস্থা আছে কিনা। আগে বাস স্ট্যান্ডে যাই, সম্ভবত ডান দিকে, ছেলেগুলো ডান দিকে যেতে হবে। আচ্ছা, আমি একজন কাউকে জিজ্ঞেস করি। এখানে মোবাইলে সিমের টাকা ভরার মেশিন দেখতেছি। আমি প্রথমে ভাবছিলাম এটিএম বুথ, সম্ভবত এটিএম বুথও কাজ করে, ইজি পে লেখা আছে। তা আমার রোমানিয়ার সিম এখন এখানে কাজ করতেছে, জানি না কত পর্যন্ত করবে। এখানে বাস করে আমি খুঁজে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার যে আমি যে শহরে হোটেল বুকিং করছি এটা এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, বাচ্চারা যেটা বললো। তো মানুষজন ফ্রেন্ডলি আছে, আমি 2-1 জিজ্ঞেস করলাম, সবাই মানে দেখলাম যে খুব হাসিমুখী কথা বলছে এবং সবাই সুন্দরভাবে উত্তর দিতেছে। একজন বললো যে এখান দিয়ে আপনি যে এই রোড দিয়ে যেতে থাকেন, এখান থেকে বামে গিয়ে ডানে সম্ভবত, যে সামনে গেলে বুঝতে পারবো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এখানে বেশিরভাগ মানুষ রোমানিয়ান বুঝতেছে, তার মানে এখানে রোমানিয়ান কমেন্ট স্ট্রং, আর এরা ইউক্রেনিয়ান ভাষা রোমানিয়ান ভাষা দুটোই খুব ভালোভাবে জানে। তো রাস্তা দেখলাম একজন কারেন্সি বিক্রি করতেছে, কাছ থেকে $10 নিলাম যাতে কিছু খাইতে পারি, অ্যাটলিস্ট পানি টানি খেতে পারি এই জন্য আর কি। আমার কাছে আরও ইউরো ছিল, কিন্তু আমার কাছে মানে রেট কম দিতেছে, ও 46.50 দিতেছে আর কি ইউরোতে, যেটা আমি অনলাইনে দেখলাম 47. সামথিং। তো চেক করে দেখি, যদি কম হয় তাহলে আবার নিব এখান থেকে অন্য দোকানে, যদি দেখি যে কম বেশি হয়। জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, ইমার্জেন্সি হাতে টাকা প্রয়োজন, লোকাল কারেন্সি। পানি পিপাসা লাগলো, একটা সুপার শপে ঢুকলাম, এখান থেকে এটা নিলাম, 40 টাকা নিল।
দাম বেশি বলতে কি মানে রোমানিয়ার মতোই যা দেখলাম, কিছু জিনিস হয়তো দাম বেশি কম হবে। তুই লোকটা যার কাছে মানে এক্সচেঞ্জ করতেছিলাম, ও বলতেছে আরও বেশি টাকা তুই এক্সচেঞ্জ কর। আমি বললাম আমার খিদে লাগছে, আমি কিছু খাওয়ার জন্য অল্প কিছু করতেছি। তো যা বুঝলাম এখানে, ও বলতেছে এই টাকা দিয়ে তো খাইতেও পারবি কিনা সন্দেহ আছে। $10 রেস্টুরেন্টে গেলেই শেষ, একটা ছোটো মিল নিলেই। দেখেন বন্ধুরা কত সুন্দর জায়গা, এখানে দেখেন পাহাড়ি অঞ্চল, আর এখানে দেখেন রাস্তাগুলা কত সুন্দর। তা আমাকে বাম দিকে যেতে বললো, তাই আমি বাম দিকে যাচ্ছি। আমার একটা বাংলাদেশ লাগতেছে, বাংলাদেশ সরকারি যে কোয়ার্টারগুলো থাকে ওই টাইপের একটা ফিলিংস পাইতেছে। এখানে মানুষজন খুবই ফ্রেন্ডলি, বাচ্চা শিশু বড় সবাই খুবই ফ্রেন্ডলি, এবং সবাই এমনভাবে থাকাচ্ছে যেন তারা কখনো কালা মানুষ দেখে নেই আর কি, ভাবটা এরকম। সাধারণত এখানে এত ফরেনাররা আসেও না, আর বিশেষ করে আমাদের অঞ্চলের লোকজন তো নাই। ফরেনার হয়তো ইউরোপিয়ানরা আসতে পারে, কিন্তু আমাদের অঞ্চলের লোকজন খুবই কম আসে এখানে। মানুষজন খুব খুবই কিউরিয়াস, সবাই একটা অদ্ভুত দৃশ্যে তাকাচ্ছে, তাকে হাসাহাসি করতেছে নিজেরা। তা আমার ধারণা এই রোডের দিকে হবে, যেহেতু ডান দিকে বলছে বেশিরভাগ লোক এখান দিকে যাওয়ার জন্য। তা আমি এদিকে যাচ্ছি। চমৎকার আবহাওয়া, ভালো লাগতেছে। আর এখানে আসার পরে মন ভালো হয়ে গেছে, যে একটা রানিং যুদ্ধ চলছে একটা দেশে, ওই রকম আতঙ্ক বা কোনো কিছু দেখতেছেন, মানুষজন স্বাভাবিক জীবনযাপন, হাসি খুশি, এটাই ভালো লাগতেছে। তবে বিল্ডিংগুলো, কিছু বিল্ডিং খুবই পুরনো, তবে এই বিল্ডিংগুলো যেগুলো, এগুলো সোভিয়েত আমল বা সোভিয়েত স্টাইলে করা। বন্ধুরা হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় আসলাম, এখানে বাস স্ট্যান্ড আছে। তা এখনও বুঝতেছি না এক্স্যাক্টলি কোন জায়গায়, তবে এই এরিয়াতেই হবে। তা আমি বাসে ভাড়া কত সেটাও জানতে হবে, আর হলো মানি এক্সচেঞ্জ আছে কিনা এখানে সেটাও খেয়াল করতে হবে। এখানে যে মানি এক্সচেঞ্জ না পাই এটা আবার ঝামেলা হয়ে দাঁড়াতে পারে, কারণ আমার কাছে অল্প কিছু টাকা আছে, 400 টাকা, 350 টাকা এখানকার লোকাল কারেন্সি। এটা কি বলে আমি উচ্চারণটা করতে আমার কষ্ট হচ্ছে, তো ইউক্রেনিয়ান কারেন্সি বলবো আমি, ইউক্রেনিয়ান কারেন্সি। সামনে এই 4 রাস্তার মোড়ে আসার পর একজন কয়টা বাচ্চা ছিল, ওরা বললো যে ডান দিকে যান, ডান দিকে গেলে হয়তো বাস স্ট্যান্ড আছে। কিন্তু আমার ওদের কথাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছে না, বা আন্ডারস্ট্যান্ডিং সমস্যা হতে পারে, কারণ ওরা রোমানিয়ান বুঝতেছিল না ভালোভাবে, 2-1 ওয়ার্ড বুঝতেছিল। তো এখানে যে সবাই বুঝবে তা না, ওই এরিয়াটাতে সবাই বুঝতেছিল, তো এখানে আবার দেখতেছে যে রোমানিয়ান ভাষা সবাই বুঝতেছে না। ऑटो गारा बस Bus? हाँ Bus station. बस स्टेशन यस The bus station and left. लेफ्ट दिस रोड No. आफ्टर लेफ्ट Yes. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যেটা সন্দেহ করছিলাম সেটাই, বাচ্চাগুলো আমাকে বুঝতে পারেনি, কেন ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কনফিডেন্স খুব কম ছিল। ওরা বলতেছে এদিকে মানে ওরা ধারণা করছে এখানে কিছু গাড়ির আছে, ওয়ার্কশপ আছে সম্ভবত, ওরা ওইটা ভেবে বলতেছিল। কিন্তু এই ভদ্রলোক দেখলাম ইংলিশ জানে, ভদ্রলোক বলছে সোজা গিয়ে সেকেন্ড রোড, যে রোডটা আমি আসছে সেটা না, পরে আরেকটা রোড আছে, ওটা দেখতে ওইদিকে বাম দিকে। যাই হোক, চলার পথে এরকম হয় টুকটাক, মিস ইনফরমেশন, মিস কমিউনিকেশন। ওই পাশে যে ছোটো রুমটা দেখতেছেন, ওইটার ভিতর থেকে টিকিট কাটলাম। সবাই বলতেছে এই জায়গাটায়, কিন্তু এই জায়গায় কোনো বাস দেখতে পাইনি, তখন আমি একটু কনফিউজ ছিলাম। পরে দেখলাম যে এখানে একটা যেরকম ছোট্ট টিয়া আছে, বাস স্ট্যান্ডের মতো, মূলত বাস ছাড়বে এখান থেকে। আমি টিকিট কাটলাম, 105 টাকা নিচ্ছে এখানকার লোকাল কারেন্সি, তো কমই মনে হইতেছে আমার কাছে। আর এটা হলো 3:50 আসবে, আর এখন বাজে হলো 3:40-42 বাজে আর কি, 10 মিনিটের মতো এখানে দাঁড়াতে হবে। এখানে আসবে মহিলা বললো, তো এখানে একটু কমিউনিকেশন, রোমানিয়া বোঝে। তো এইখানে একটা পুলিশ আছে, ওই যে কালো ড্রেস পরা, ও বলতেছে যে ও রোমানিয়ান বোঝে না, ও ইংলিশে 1-2 ওয়ার্ড বোঝে। যাই হোক, তো বললো যে 10 মিনিট ওয়েট করে আমার টিকিটটা দেখে বললো আর কি, তো এখানে আসবে বাস, তোমার টেনশনের কিছু নেই। তো কেউ জানে না রোমানিয়ান, বর্ডার টাউন যেহেতু, তো ওয়েট করি এখানে। আমি ভাবছিলাম যেখান থেকে টিকিট পাবো কি পাবো না, আজকে ছুটির দিন চলতেছে, অ্যাভেলেবল গাড়ি আছে কিনা, যা দেখলাম যে অ্যাভেলেবল গাড়ি আছে, সমস্যা নেই।
আর ভাড়া 105 টাকা, মানে হলো 10 বা 11 লিয়ে এরকম আর কি। সেই হিসেবে মানে 40 কিলোমিটার দূর, সেই হিসেবে আমার কাছে কমই মনে হচ্ছে। কারণ রোমানিয়াতে আমরা 10-12 কিলোমিটার গেলেও আমাদের 10 টাকা 15 টাকা ভাড়া দেওয়া লাগে, সেই হিসেবে ঠিকঠাক আছে। বাস কেমন এটা আসলে দেখাই দিচ্ছে আপনার। তা আমার একটা সমস্যা হলো, আমি এখন করতে পারি নাই, ওই মানি এক্সচেঞ্জটা করতে পারিনি। তবে রাহিব যে শহর, ওইখানে আমার ধারণা মানি এক্সচেঞ্জ থাকবে। কারণ এখানে খুঁজি নেই আর কি, ইচ্ছে করি, কারণ আমার টাইম কম আছে। যে টাকা ছিল ওই টাকা দিয়ে হয়ে গেছে। আমি বলছিলাম, পরে জিজ্ঞেস করছিলাম কার্ডে পেমেন্ট করা সম্ভব কিনা, বলছে না, নগদ টাকা দিতে হবে। বাকি টাকা ওখান থেকে যা করছিলাম ওটাতে আমার হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করবো ওই রাহিব শহরে গিয়ে। আপাতত এখান থেকে চলে যাওয়াটা বেটার। আর অ্যাভেলেবেল বাস আছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমি সকালে আবার চলে আসতে পারবো ব্যাক করে। যে এক্সপিরিয়েন্স হয়েছে এটা ভালো খারাপ আর কি, এটাকে মিস এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। তবে মানুষজন ফ্রেন্ডলি, যথেষ্ট ওয়েলকামিং, যথেষ্ট ফ্যামিলি, যথেষ্ট হেল্পফুল এবং হাসি মুখে, সবাই হাসি মুখে কথা বলতেছে। এটা একটা প্লাস পয়েন্ট আমার জন্য। Держави. Рахівщина другої держави признала. Ідеально. রাকিব শহরে এসে নামলাম। এলো বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট হলো এখানে রেলওয়ে স্টেশন। চারিদিকে পাহাড়, খুবই কালারফুল, সুন্দর একটা শহর। তো শহরের সেন্টারটা একটু পাশে, সেন্টার হয়ে এখানে আসলো। তা আমার হোস্টেলটা একটু পিছনে, আমি হোস্টেলের কাজ দিয়ে আসছে, আমি নামিয়ে ইচ্ছা করে। আমি দেখতেছিলাম যে এখানে, দেখলাম যে কাছাকাছি আসবে, 200-300 মিটার এদিকে আসলো আর কি। এই জন্য এদিকে আমি আসলাম আসলে দেখার জন্য যে এখানে কী বলে ট্রেনের লাইনগুলো কি রোমানিয়ার সাথে কোনো কানেকশন আছে কি না। আমি এখানে রেল স্টেশনে গিয়ে কেউ জিজ্ঞেস করি। আর হলো এখানে বাস স্ট্যান্ডও জিজ্ঞেস করে যাবো কালকে কখন বাস এখান থেকে সেই রোমানিয়ার ওই বর্ডার যে সিটি ওখানে যাবে, সেটা একটু কনফার্ম হয়ে যাওয়ার জন্য মূলত এখানে আসছে। তো ট্রেন স্টেশন থেকে বেরোলাম, এটা হলো ট্রেন স্টেশন। তো ওদের যে ওরা বললো, ভাষা বোঝে না, বহুত কষ্ট বুঝাইলাম যে আমি এখান থেকে রোমানিয়ার যে সিগেতো শহর, ওইখানে কোনো ট্রেন আছে কিনা। বলো না, ওইখানে কোনো ট্রেন যায় না। তো বড় বড় শহর সব জায়গায় যায় আর কি, কিয়েভ, তারপরে লাভিভ, তারপরে ওদেসা, যেগুলো বড় বড় শহর ওইখানে এখানে ট্রেন অ্যাভেলেবেল আছে। তবে আমি যেখানে যেতে যাচ্ছি ওখানে আমি জাস্ট ইনফরমেশন নেওয়ার জন্য আসতে, বাস অ্যাভেলেবেল আছে। আমি যে বাস দিয়ে তো আসলাম, আমি ট্রেনের একটা এক্সপিরিয়েন্স নিতে চাইছিলাম। ট্রেন স্টেশনে একটু ঘুরে আসি, যে ট্রেনগুলো দেখতে কীরকম একটু দেখে আসি। বন্ধুরা, এই হলো ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে জাস্ট ট্রেনগুলো দেখার জন্য আসলাম। দেখেন কত সুন্দর চারিদিকে পাহাড়। আর এই হলো ট্রেনটাও খুব সুন্দর। আমার কাছে মনে হয় রোমানিয়ার থেকে একটু সুন্দর আছে ওদের ট্রেন দেখতে। এই হলো পাহাড় চারিদিকে। তো দেখি ট্রেনটা মনে হয় বন্ধ, আমি চাইলে ভিতরে গিয়েও দেখতে পারতাম, কারণ এটা সম্ভবত এখানে দাঁড়ায় আছে অন্য কারণে।